রাজধানীর কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে একটি ও ধানমন্ডির রাসেল স্কয়ার এলাকায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকেও ভয়াবহ পরিস্থিতি। এই আওয়ামী লীগ কর্মীরা কিন্তু ঢাকার থমথমে পরিবেশ করিয়ে দিচ্ছে আপনাদের। এদিকে আজ আবারও ঢাকা তোলপাড় করে আওয়ামী লীগ কর্মীরা অসংখ্য জায়গায় ককটেল মেরে ভয়াবহ পরিস্থিতি করে। ডক্টর ইউনূস এবার ব্যর্থতা স্বীকার করেন, হঠাৎ পদত্যাগের ঘোষণা দিচ্ছেন। কিসের ছাত্র জনতা? কোথাকার ছাত্র, কোথাকার জনতা? আরে ভাই, এরা তো একটা বিশেষ গোষ্ঠীর অনুসারী বা বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নকারী এবং সরকারের রেসপন্সার সব। আজকে ডক্টর ইউনূস বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। গেল এক বছর আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেও 5% মানুষ ডক্টর ইউনূসকে কিন্তু সম্মান করতো তার অবস্থানের কারণে। 95% অনুসারী যারা অন্ধভক্ত তারা হয়তো করতো না, আর বাকি হলো বিএনপি এবং জামাত। তারা তখন ওনাকে শুধু ইউনূস ডাকতো, এখন আল্লাহর তরফ থেকে পাওয়া নিয়ামত হিসেবে ভাবেন। অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারে রাজশাহীতে একটি বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী। কথায় আছে, ইটটি মারলে পাটকেলটি খেতে হয়। আপনি অন্যের চালায় ঢিল মারবেন, একদিন আপনার চালাতেও ঢিল পড়বে, সেই ঢিল ঘুরে আসবে, সেটাই প্রকৃতির নিয়ম। আমি দেখছি এক দুইটা ভাই কালকে হুন্ডার দিয়ে R15 দিয়ে একটা লাল জর্দার ডিব্বা এখানে হালাই দিয়ে গেছে। হালানোর লগে লগে একটা দেখলাম কি গাড়ি গেল, আর দেখলাম কি দাম করে একটা আওয়াজ উঠলো, আর আমি অন্তত দৌড় মাইরা ওই শেখের বাড়িতে ঢুকছি। আর কতটি ভাইয়ারা রাখাই না দেখলাম ভাইয়া এনে এমন এমন পরে দিয়ে হেরা লাল একটা ডিব্বা পাইছে, আর অনেকগুলা বড় বড় এত বড় বড় প্যারাক পাইছে। ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং যে স্পটে মূলত এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই স্পটটি দেখানোর চেষ্টা করেছি। ককটেল বিস্ফোরণে ঢাকা তোলপাড়, জনমনে এক প্রকার আতঙ্ক বিরাজ করছে। দর্শক শ্রোতা, গতকালকে 15ই আগস্ট ছিল এবং এই দিনটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীরা অনেক পরিকল্পনা করে। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? 16ই আগস্ট আরও ভয়াবহ ঘটনা এবং আওয়ামী লীগ কর্মীরা প্রকাশ্যে আসতে শুরু করে। দর্শক শ্রোতা, আপনারা জানেন শেখ হাসিনা ভারতে বসে পরিকল্পনা করেছিল এবং সেই পরিকল্পনার ফাঁদে পড়ে ডক্টর ইউনূসও কিন্তু কঠিন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হন। অনেকে সরাসরি বলতেছে ডক্টর ইউনূস পদত্যাগ করবেন এবং তার পক্ষ থেকে মানে তার প্রেস সচিব বা তার যারা সহকর্মী রয়েছে তারাও কিন্তু অনেক ঘোষণা দেয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেশের বর্তমান অবস্থা এবং ঢাকায় বর্তমানে কি হচ্ছে, ককটেল বিস্ফোরণ হওয়াতে কি কি ঘটনা ঘটতেছে, আপনারা সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক কন্টিনিউ করবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। দর্শক, ধানমন্ডি 32-এর মূল সড়কে, মহাসড়কটি যেটি রয়েছে, সেখানে বিস্ফোরণ হয়েছে ককটেল। একসাথে দুটি ককটেল বিস্ফোরণ করে যারা করেছেন তারা এখান থেকে ছটকে পড়েন। এখানকার যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা অফ ক্যামেরায় বলেছেন যে তারা বিকট শব্দ এমনকি ধোঁয়া সেটি তারা দেখেছেন। আমরাও ঠিক আসতে আসতেই সেই ধোঁয়া আমরা লক্ষ্য করেছি, কিন্তু আমরা সেভাবে ধোঁয়াটি আমরা রেকর্ড করতে পারিনি। আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি যে ধানমন্ডি 32-এর যে রাসেল স্কয়ারটি রয়েছে, সেখানে একসাথে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। যে ককটেল বিস্ফোরণের যে নমুনা সেটি আমরা দেখতে পাচ্ছি, যে এখানে যে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে এর মধ্যে একটির যে নমুনা আমরা দেখতে পাচ্ছি ঠিক কাছাকাছি আরও একটি নমুনা আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ সন্দেহে, ছাত্রলীগ সন্দেহে কয়েকজনকে আটক করে গণদোলায় দেওয়ার পরবর্তীতে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। ঠিক এখানে 11:30 নাগাদ এখানে একসাথে দুটি ককটেল বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের যে নমুনা আমরা সেটি দেখতে পাচ্ছি। যে এখানকার যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তারা দাবি করছেন যে এখানে ককটেল বিস্ফোরণ হয়েছে, এমনকি এখানে ধোঁয়া উড়েছে সেটি তারা বলছেন, কিন্তু তারা ক্যামেরার সামনে তারা কথা বলতে রাজি হননি। সেজন্য আমরা যে প্রত্যক্ষদর্শীদের যে বক্তব্য সেটি আমরা আপনাদেরকে দেখাতে পারিনি। এখানে ঠিক কিছুক্ষণ আগেই একসাথে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। যারা ককটেল বিস্ফোরণ করেছে তারা ককটেল বিস্ফোরণ করে এখান থেকে ছটকে পড়েন, খুব দ্রুত ছটকে পড়েন, এমন মন্তব্য করেছেন এখানকার যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন। তারা কয়েক দফায় মিছিল করেন। এমনকি আমরা যেমন দেখেছি যে ধানমন্ডি 32-এ কয়েকজনকে আওয়ামী লীগ সন্দেহে গণধোলাই দিয়েছে। গণধোলাইয়ের এক পর্যায়ে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক আমার অপর পাশে ধানমন্ডি 32 নম্বর যে শেখ মুজিবুর রহমানের বাড়ি, সেখানে ধানমন্ডি 32 নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়িটি রয়েছে ঠিক উল্টো পাশে আমি রয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিছুক্ষণ আগে একসাথে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে, সেটি কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলেছেন। এমনকি আমরা যখন দৌড়ে এই ঘটনাস্থলে আসি ঠিক তখনই কিন্তু মোটামুটি পরিস্থিতি। গেল এক বছর আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেও 5% মানুষ ডক্টর ইউনূসকে কিন্তু সম্মান করতো তার অবস্থানের কারণে। 95% অনুসারী যারা অন্ধভক্ত তারা হয়তো করতো না, আর বাকি হলো বিএনপি এবং জামাত বা আমজনতা। ডক্টর ইউনূসকে ম্যাক্সিমাম মানুষই পছন্দ করত, তবে আমাদের আলেমুল আমাদের মধ্যে একটা বিরাট পরিবর্তন করছে। তারা তখন ওনাকে শুধু ইউনূস ডাকতো, এখন আল্লাহর তরফ থেকে পাওয়ার নিয়ামত হিসেবে ভাবেন। এই একটা জিনিস আমরা পরিবর্তনটা লক্ষ্য করছি। তারপরেও বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারত বলেন বা আরো যারা বাংলাদেশকে গিলার অপেক্ষায় আছে তাদের জন্য একটা আইকনিক অবস্থান ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অটল অবস্থান বা ক্ষমতায় তার বসা।
এখন ডক্টর ইউনূসকে নিয়ে শেখ হাসিনা অনেক কথা বলতেন, তবে সেই কথাগুলোর অনেকটা ভুল প্রমাণিত হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়ার গণমাধ্যম সিএনএ কে দেওয়া সাক্ষাৎকারে যে তথ্যগুলো দিয়েছেন সেখান থেকে আরো একটা জিনিস স্পষ্ট হয়ে গেল। এমনি তো যথেষ্ট বয়স হয়েছে, আমরা গেল কয়েক মাস আগেও ভাবতাম, 3 থেকে 4 মাস আগেও, যে এই কিংস পার্টি এনসিপি এটার সম্ভবত আগামী দিনে এই দলটা নেতৃত্বে বা দায়িত্বে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন। সামহাও সার্জিস যখন বক্তব্য দিছিল যে 5 বছরের জন্য আমরা ডক্টর ইউনূসকে চাই বা তিনি থাকলে ভালো হবেন, এরপর দেখছেন ঈদগাহের মধ্যে একটা আওয়াজ উঠছিল, এরকম নানান বিষয় থেকে অনেকের মধ্যে একটা কনসেপ্ট তৈরি হয়েছিল যে ডক্টর ইউনূস সম্ভবত ক্ষমতা নিবেন, আবার তিনিও এরকম হাত দিয়েছিলেন। কিন্তু সিএনএ কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বললেন যে আপনার না, আমি এমন ব্যক্তি নই। মানে গণমাধ্যমের প্রশ্ন ছিল আপনি কি রাজনীতিতে আসবেন কিনা, মানে এই ইন্টারিম শেষ হওয়ার পরে আপনি রাজনীতিতে আসবেন কিনা। কারণ অনেক আলোচনা আছে যে বিএনপি ওনাকে রাষ্ট্রপতি বানাবে, অনেকের দাবি যে বিএনপি যদি পাশ করে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট করা হোক, যদিও বিএনপি করবে না, এটা হচ্ছে বাস্তবতা। আর ডক্টর ইউনূস যাবেন কিনা, না, তিনি যাবেন না। এখন আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারগুলো নিশ্চয়ই তিনি মানে অন্যান্য পলিটিশিয়ানদের মতন কথা নাড়বেন না। তিনি বলছেন যে আমি এমন ব্যক্তি নই যার রাজনীতিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা আছে, বয়স হয়ে গেছে, 80+ বয়স, এখন আগামী 5 বছর বিএনপি ক্ষমতায় থাকবে। সো এনসিপি কে লিড করা বা নির্বাচনের আগে এই যে পদত্যাগের কথা শুনলাম, ব্যারিস্টার ফুয়াদ বললেন নির্বাচন নিয়ে তিনি পদত্যাগ করলেও করতে পারেন। তো অনেকে আবার এটার অঙ্ক মিলানোর চেষ্টা করতেছে, 2 এ 4, যে ডক্টর মোহাম্মদ ইউনূসও কোন কৌশলে পদত্যাগ করে তিনি আবার কোন এনসিপির দায়িত্বে যাবেন কিনা। যদি তিনি এনসিপির দায়িত্ব নেন, সারা বাংলাদেশে সবচেয়ে ওজনদারি দলটা পট করা হয়ে যাবে আপনার এনসিপি। তবে সেই পথে অনেক লাঞ্ছনা, গঞ্জনা, অনেক অপবাদ মাথায় নিতে হবে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে সময়কালটা গত 1 বছরে যাদের কাছে মাথার তাজ ছিলেন, শিরোমণি ছিলেন, আজকে তারাই ভদ্র সুন্দর ভাষায় তারা কিন্তু ওনাকে ধরছে। আবার তিনিও কি একদম কোনো মানে এমন কিছু করেন নাই, করছেন। রাষ্ট্র ক্ষমতায় বসার পর বাংলাদেশের ইতিহাসে যারা বসছেন সবচেয়ে বেশি বা কম আমরা জানি না, পরিসংখ্যান আমাদের কাছে নাই, বাট অ্যাডভান্টেজ যেটা নিয়ে চোখে পড়ে গেছেন অন্তত এরকম অন্তর্বর্তীকালীন সরকার, এর মাঝখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অন্যতম হয়ে গেছেন। যে ইন্টারিম বসার পরে যে একজন প্রধান হিসাবে তিনি তার ব্যক্তিগত গ্রামীণ ব্যাংক আরো বিভিন্ন জায়গায় বা যে কি বলে যে জনশক্তি রপ্তানি লাইসেন্স, গ্রামীণ ব্যাংকের ইউনিভার্সিটির যে অনুমোদন, আরো বিভিন্ন কর্মকাণ্ড করছেন। গ্রামীণ ব্যাংকে বা ওনার নামে থাকা কত হাজার কোটির যে মামলা, এটা যে সরে গেছে, অন্যদের নামে নাকি মামলা এখনো আছে, এরকম নানান বিষয় ছিল। তবে শেখ হাসিনা বরাবর জাতিকে একটা বার্তা দিতেন যে ডক্টর ইউনূস ক্ষমতালোভী, তিনি ক্ষমতা দখল করবেন এবং কি তিনি একটা বড় সময় ধরে ক্ষমতায় থাকবেন। তবে এখন সিএনএ কে দেওয়া সাক্ষাৎকার অনুযায়ী ডক্টর ইউনূস যদি ঠিকই তিনি তার কথা রাখেন, তাহলে শেখ হাসিনার কথা ভুল প্রমাণিত হচ্ছে। আর আমারও মনে হয় তিনি ক্ষমতায় যাবেন না বা রাজনীতিতে যোগ দেবেন না, রাস্তাটা ভালো না। আবার শেখ হাসিনার আরো কিছু বক্তব্য ছিল যে ইউনূস যদি ক্ষমতায় বসে আমেরিকার কাছে দেশ বেচে দিবে, সেন্ট মার্টিন বেচে দিবে, আরো অনেক ধরনের পলিটিক্যাল কথা কিন্তু তিনি বলেছিলেন। বাট এরকম আসলে কোনো কিছুই এখন পর্যন্ত ঘটেনি। চট্টগ্রাম বন্দর নিয়ে যেই কনভারসেশন আছে, কনফ্লিক্ট আছে, সেটা নিয়েও প্লাস মাইনাস নানান ধরনের বক্তব্য তিনি দিয়েছেন। জাতির কেউ কেউ এটাকে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে সাংঘর্ষিক মনে করছেন, কাউন্টার হয়েছে, আবার অনেক ক্ষেত্রে কাউন্টার হয়ও নেই। তো সবকিছু মিলিয়ে ওভারঅল ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তার কথা রাখেন যে তিনি রাজনীতিতে যোগ দিবেন না, তাহলে শেখ হাসিনার কথা ভুল প্রমাণিত হচ্ছে। সাব্বাস, ঘটাই দিছে এবং দেখাই দিছে যে বাংলাদেশে যেখানে 15ই আগস্টকে কেন্দ্র করে পাকিস্তানি পন্থীরা একের পর এক ধানমন্ডি 32 নাম্বার তারা কেন্দ্র করে পুলিশ প্রশাসন দিয়ে ঘেরাও কইরা বৈশা রইছে, উল্টো দিকে শেখ মুজিবুর রহমানের যে কবরস্থান, যাতে কেউ কবরটাকে জিয়ারত পর্যন্ত না করতে পারে, এটাকে কেন্দ্র করেও তারা চারো দিক দিয়ে ঘেরাও করে বৈশা রইছে পুলিশ প্রশাসন দিয়ে। উল্টো দিকে জনাব তাহিরি সাহেব তিনি আপনার চরম একটা বক্তব্য রাখলেন আমাদের বাংলাদেশের তথাকথিত অন্তর্বর্তী সরকারকে কেন্দ্র করে। তিনি স্পষ্ট ভাষায় বললেন, যদি কোনো জাতি তার আসলে সে কিভাবে দেশটা পাইছে সেটা যদি ভুলে যায়, তাহলে তার কাতার হচ্ছে মীর জাফর কিংবা আবু জাহেলদের কাতারে। অনেকটা আবু জাহেল বললেন ডক্টর ইউনূসকে জনাব তাহিরি সাহেব। সাধুবাদ জানাই, মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আজকের এই দিনটাকে কেন্দ্র করে বাংলার মাটিতে পুনরায় প্রমাণ আবারও হয়ে গেল যে
বাংলাদেশটা পাকিস্তানিদের হাতেই রয়েছে। যদি পিওর বাঙালিদের হাতেই থাকতো তাহলে আর যাই হোক, যেই মানুষটাকে ঘিরে আজকের আমাদের এই বাংলাদেশ, সেই মানুষটার কবরস্থানে গিয়ে তার কবরটা পর্যন্ত জিয়ারত করতে দিচ্ছে না। মানে ভুট্টো সাহেবের যেই উত্তরসূরিরা, আয়েব খানের যেই উত্তরসূরিরা, জনাব ইয়াহিয়া খানের যেই উত্তরসূরিরা, তারা এতটাই ভয় তাদের কলিজার ভিতরে যে মানে একজন মৃত মানুষকেও তারা ভয় পাচ্ছে। ভাবা যায়? মানে যেভাবে তাদের পূর্বপুরুষদের আপনার গলা চেপে ধরছিল, কলার টেনে ধরছিল, চরম গণধুলাই দিছে, নাকে খড় দিয়ে বাংলার মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য করছে, আজকে তাদের উত্তরসূরিরাও আমার মনে হয় সেই দিনটা মনে করেই তারা কবরস্থানকে কেন্দ্র করে এই ধরনের ব্যারিকেড দিতে পারে। তবে যাই হোক, জনাব তাহিরি সাহেবকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। স্বাধীন তো হবেই ইনশাআল্লাহ, অচিরেই বাংলাদেশ স্বাধীন হবেই। কারণ পাকিস্তানি রাজাকার যেই পন্থী আছে, ওদের পরাজয় সুনিশ্চিত, অচিরেই সেটা ঘটবে। তিনি পদত্যাগ করতে পারেন, এই একটি বাক্য এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে ঝড় তুলেছে। মাত্র কিছুদিন আগে যিনি দেশকে একটি সুষ্ঠু নির্বাচনের পথে নিয়ে আসার অঙ্গীকার করেছিলেন, সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কি তাহলে তার দায়িত্ব থেকে এবার সরে দাঁড়াচ্ছেন? এই গুঞ্জনের সূত্রপাত তার ঘনিষ্ঠ সহযোগী পাওয়া যায় এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদের একটি বক্তব্য থেকে শুরু হয়েছে। কেন এমন একটি কঠিন সিদ্ধান্ত নিতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস? ব্যারিস্টার ফুয়াদের বক্তব্য অনুযায়ী ডক্টর ইউনূসের সম্ভাব্য পদত্যাগের পেছনে প্রধান কারণ হলো রাজনৈতিক দলগুলোকে একটি সাধারণ প্ল্যাটফর্মে একত্রিত করতে না পারা। ডক্টর ইউনূসের সরকারের মূল লক্ষ্যই ছিল সকল দলের অংশগ্রহণে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। কিন্তু যদি এই লক্ষ্যই পূরণ করা না যায়, তবে তার সামনে ব্যর্থতার কালিমা নিয়ে পদত্যাগ করা ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। রাজনৈতিক বিভাজন এতটাই তীব্র যে দেশের প্রধান দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্যমত্য তৈরি করা সম্ভব হচ্ছে না। আর ডক্টর ইউনূস মনে করেন এই ঐক্যমত্য ছাড়া কোনো নির্বাচনই আন্তর্জাতিকভাবে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এই বিভাজন আরো স্পষ্ট হয় যখন ব্যারিস্টার ফুয়াদ নির্দিষ্ট করে কয়েকটি দলের নাম উল্লেখ করেন। তিনি বলেন, যদি বাংলাদেশ জামাতে ইসলামী এবং ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি নির্বাচনে অংশ না নেয়, তাহলে ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন। প্রশ্ন হলো, কেন এই দুটি দলের অংশগ্রহণ এত জরুরি? এর কারণ খুবই সাধারণ। একটি নির্বাচন তখনই বিশ্বাসযোগ্য হয় যখন তাতে জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্বকারী সকল প্রধান দল অংশ নেয়। যদি এই দলগুলো, যারা দেশের একটি উল্লেখযোগ্য অংশের প্রতিনিধিত্ব করে এবং তারা নির্বাচন বর্জন করে, তাহলে অন্যান্য অনেক সমমনা দলও একই পথে হাঁটবে। ফলে নির্বাচনটি একতরফা হয়ে যাবে এবং তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ডক্টর ইউনূস বারবারই বলছেন যে তিনি একটি অর্থহীন নির্বাচন চান না, আর জামাতে ইসলামী ও এনসিপির অনুপস্থিতি একটি নির্বাচনকে অর্থহীন করে তোলার জন্য যথেষ্ট। রাজনৈতিক ঐক্যমতের বাইরেও নির্বাচনের বিশ্বাসযোগ্যতাকে হুমকির মুখে ফেলে দিয়েছে আরেকটি গুরুতর সমস্যা, সেটি হচ্ছে প্রার্থী সংকট। ৩০০টি সংসদীয় আসনের জন্য যোগ্য ও বিশ্বাসযোগ্য প্রার্থী খুঁজে বের করা এখন এক বিশাল চ্যালেঞ্জের বিষয়। দেশের প্রধান দলগুলোর যেমন এনসিপি, জামাত ইসলামী এবং এমনকি জাতীয় পার্টিরও ৩০০টির আসনের জন্য পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা নেই। এর অর্থ হলো, যদি কোনোভাবে নির্বাচন হয়ও, তাতে হয়তো সব আসনে প্রার্থী থাকবে না, অথবা দুর্বল প্রার্থীরা জয়ী হবে। এটি কেবল নির্বাচনের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে না, বরং জনগণের প্রতিনিধিত্বের মান নিয়েও সন্দেহ তৈরি করবে। ডক্টর ইউনূস এমন একটি নির্বাচন করতে চান না যা আন্তর্জাতিক মহলে হাসি ঠাট্টার পাত্রে পরিণত হবে, কারণ তার সরকারের মূল লক্ষ্যই ছিল বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের করে তোলা। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করলে দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দুটি কঠিন বাস্তবতার মুখোমুখি। প্রথমত, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। দ্বিতীয়ত, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে ধরনের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতি প্রয়োজন, তা
তা সম্পূর্ণ করা কঠিন। এই দুটি কারণেই তার পদত্যাগের সম্ভাবনাকে আরো জোরালো করে তুলেছে। ডক্টর ইউনূস একজন নোবেল বিজয়ী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রাপ্ত ব্যক্তিত্ব। তিনি তার ভাবমূর্তি বা লেগাসিতে ব্যর্থতার কালিমা লাগাতে চান না। যদি তিনি একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে না পারেন, তবে তার জন্য পদত্যাগ করাটাই সম্ভবত সবচেয়ে। দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে কিন্তু বিশেষ করে সেই ককটেল বিস্ফোরণ এবং ঢাকার বর্তমান অবস্থা বা গতকাল 15ই আগস্ট কি হয়েছে বা আজকে কি হচ্ছে, এগুলো নিয়ে কথা হয় এবং বিভিন্ন রাজনৈতিক আলোচনা হচ্ছে। দর্শক শ্রোতা, এই আলোচনার সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।